কনকনে পৌষের সকাল, হিমেল হাওয়ার কুয়াশার চাদরে ঢেকে আছে মাঠ, ঘাট আর প্রান্তর। শিশির ভেজা সকালই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কিংবা স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ রবিবার 21 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, প্রচণ্ড শীত পড়েই গিয়েছে। চলুন সকাল সকাল জেনে আসি সারা দেশের আবহাওয়ার বার্তায় আজ কি রয়েছে। দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 29.2 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সাথে ঘন কুয়াশার সাথে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক পথে চলাচল ব্যাহত হতে পারে। দর্শক, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস এবং যেমনটি আমরা আবহাওয়া বার্তা থেকে জানতে পারলাম, আজ সারাদিন তাপমাত্রা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, যদিও রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শীত যেহেতু জেগে বসেছে, চলুন সকাল সকাল আপনাদের শীত পরিস্থিতির খবর দেব। ঘন কুয়াশা, মেঘলা আকাশ আর হিমশীতল বাতাসে গত কয়েকদিন ধরেই তীব্র শীতে রংপুর অঞ্চলের জনজীবন স্থবির। শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে। বিভাগের পরিস্থিতি আর জনজীবন নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। আমরা যুক্ত হব। ফখরুল, শুভ সকাল আপনাকে। যেমন আসলে বলছিলাম যে রংপুরে জনজীবন স্থবির, আসলে রংপুর বিভাগের কেমন দেখছেন তাপমাত্রা এবং আসলে জনজীবনের কি অবস্থা, আমাদের বিস্তারিত জানাবেন। অতসী, আপনাকেও শুভ সকাল। এবং প্রথমে আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে উত্তরাঞ্চলের সবচেয়ে শীতল মাস যেটিকে ধরা হয় সেটি কিন্তু জানুয়ারি, এবং সেই মাসেই আমরা এখন আছি। আজকে সে মাসের জানুয়ারি মাসের 5 তারিখ এবং বছরের শুরু থেকেই আমরা দেখছি যে শীত অনেক বেড়েছে, তাপমাত্রা প্রতিদিনই কমছে এবং রংপুর বিভাগের সবচেয়ে তাপমাত্রা কম বরাবরই যে জেলাতে হয় সেটি হচ্ছে পঞ্চগড়, এবং বরাবরের মতো আজকেও পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আছে সেখানে তাপমাত্রা অনেক কম। আমরা 6টায় আমরা খবর নিয়েছি আবহাওয়া অধিদপ্তরে, 6টার যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে পঞ্চগড়ে আজকের তাপমাত্রা অনেক কম এবং গত 5 দিনেই কিন্তু একই অবস্থা ছিল। এরপরে কিন্তু ঠাকুরগাঁও আছে, ঠাকুরগাঁওতেও তাপমাত্রা অনেক কম, এবং তারপরে দিনাজপুর আছে এবং রংপুর আছে, এবং রংপুরের যে অন্যান্য জেলাগুলো আছে তাপমাত্রা আস্তে আস্তে কমছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী 2-1 দিন হয়তো শুষ্ক থাকবে, তারপরে কিন্তু আবার 9-10-এর দিকে আবার তাপমাত্রা কমতে থাকবে এবং শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ বইবে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে। তো এই প্রতি বছরে আমরা দেখি যে শীত এলেই সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। আর বর্তমানে চলছে আলুর মৌসুম এবং কৃষকদেরও একটু ভোগান্তি হচ্ছে, এবং আমরা খোঁজ নিয়েছি এই শৈত্যপ্রবাহের কারণে
আলুতে আসলে পছন্দ ধরেছে এবং আলু সহ অন্যান্য যে শাকসবজি আছে সেগুলোতেও পছন্দ ধরেছে। এবং আমরা দেখি যে শীতের সকালে থেকে শুরু করে এবং যখন সূর্যের দেখা মেলে না তখন কিন্তু খেটে খাওয়া মানুষ যারা আছেন, বিশেষ করে রিক্সা শ্রমিক যারা আছেন, তারা কিন্তু খুবই বিপাকে পড়েন। তাদের আসলে পেটের দায়ে এবং জীবন বাঁচানোর তাগিদে তাদের কিন্তু বের হতে হয়। এবং আজকেও আমরা দেখছি সড়কে সকাল থেকেই যারা শ্রমিক আছেন তারা কিন্তু বের হয়েছেন এবং আমাদের সামনে আমরা দেখছি যে কিছু শ্রমিক আছেন তারা ঘোরাফেরা করছেন তাদের যে কাজে যাওয়ার জন্য। এবং এইভাবেই কিন্তু আমি যেখানে আছি সেটি রংপুর নগরীর শাপলা চত্বর এবং এখানেই কিন্তু শ্রমিকরা বসে থাকেন। তাদেরকে আসলে যারা মালিক আছেন, মালিক শ্রেণী, তারা কাজে নিয়ে যাবেন, এই জন্য তারা বসে অপেক্ষা করেন প্রতিদিন এবং শীতের সকালেও তাদেরকে অপেক্ষা করতে হয়। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে এবারের যে সার্বিক চিত্র আমরা শুরু থেকে দেখেছি যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আসলে নিম্ন আয়ের মানুষদেরকে কম্বল বিতরণ করে থাকেন, কিন্তু এবার আমরা দু একটি রাজনৈতিক সংগঠন ছাড়া আসলে তেমন কোনো স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকেও নিম্ন আয়ের যে মানুষরা আছেন তাদেরকে আসলে সেভাবে কম্বল বিতরণ করা হয়নি। আমরা খোঁজ নিয়েছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু কম্বল বিতরণ করা হচ্ছে, কিন্তু সেই বিপুল সংখ্যক আসলে কম্বল বিতরণ করা হয়নি। অনেক অভিযোগও রয়েছে যে এখনো আসলে প্রত্যন্ত অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষ আছেন, অভাবী মানুষ আছেন, তাদের কাছে এখনো মোটা কাপড় পৌঁছে যায়নি, এখনো কেউ সহযোগিতার হাত বাড়ায়নি, এমনটি কিন্তু ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম উত্তরাঞ্চলের জেলা রংপুরে। আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছেন যে সেখানে কিন্তু সপ্তাহব্যাপী স্থবির জনজীবন, শীতে বিপর্যস্তই বলা যেতে পারে। এবং সেখানে আরও একটি বিষয় এবার দেখা যাচ্ছে যে আসলে তেমন কোনো কম্বল বিতরণ বা শীত বস্ত্র বিতরণের কর্মসূচি তেমনটি চোখে পড়ছে না। দর্শক, শীত পরিস্থিতির খবরই যেমন জানাচ্ছিলাম তেমনই এখন আপনাদের নিয়ে যেতে চাই রাজশাহীতে। আসলে শীতে আসলে প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন চিত্র থাকে, ভিন্ন রূপে আবির্ভূত হয় প্রত্যেকটি বিভাগ। থাকে নানা ধরনের খাদ্যাভ্যাস, নানা ধরনের শীত অবস্থা। আমরা সেগুলো নিয়ে আপনাদের জানাচ্ছি। দর্শক, আমরা চলে যাব রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবরার শাহের। আমরা যুক্ত হব। আবরার, শুভ সকাল আপনাকে। রাজশাহীতে শীতের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? এবং আমরা যতদূর জানি যে আসলে রাজশাহীতে কালাই রুটিও বেশ জনপ্রিয়। কালাই রুটি আসলে কেমন পাওয়া যাচ্ছে এই শীতে, আমাদের জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং শীতের সকালের শুভেচ্ছা। রাজশাহীতে শীতের তীব্রতা অন্যান্য বছরের চেয়ে এবারে কিছুটা হলেও কম। আজকে আবহাওয়া দপ্তরের মতে শীতের তাপমাত্রা সর্বনিম্ন কিন্তু রয়েছে 14.7, গতকাল ছিল 12.5। এবং শীতের তীব্রতা যত বাড়ে এই নানান যে আমাদের আনুষঙ্গিক জীবনের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু একাধারে বাড়তে থাকে, অন্যদিকে কষ্টও কিন্তু বাড়ে। ফলে রাজশাহী অঞ্চলে শীত নিয়ে যে আমেজ অনুভূতি এবং শীত নিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি মূলত অগ্রহায়ণ থেকে শুরু হয়। এবং শহর নগর কেন্দ্রিক যদি বলি তাহলে এখানে দিনে দিনে কিন্তু এই পিঠাপুলির আমেজ, কালাই রুটির আমেজ সেটিও কিন্তু বেড়েছে। যদি এটি সকাল না হয়ে বিকেল হতো তাহলে আমি আপনাকে দেখাতে পারতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসির যে মাঠটি রয়েছে সেই মাঠে একটা বিশাল আয়োজন বসে প্রত্যেক দিন। সেখানে নানান ধরনের পিঠাপুলি পাওয়া যায় শীতের। এছাড়া নগরীর যে সড়কের দুই পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত সহ নগরীতে অনেক রেস্তোরাঁ গড়ে উঠেছে যেগুলোতে সকাল থেকেই মূলত কালাই রুটি হয়। তবে একটু বেলা হতে হবে, কারণ এত আসলে আড়মোড়া ভাঙা সকালে কোনো দোকানই খোলা পাওয়া যাচ্ছে না। ফলে বলা যায় যে বিকেল কিংবা সন্ধ্যা রাতের দিকে সবচেয়ে বেশি কালাই রুটিগুলো পাওয়া যায়। এবং মূলত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বেল্টের এই খাবারটি সাধারণত সংগ্রামী মানুষ যারা দিনমজুর, মুটে কৃষক, তাদেরই খাবার ছিল। এখন আসলে সেটি শৌখিন খাবারে পরিণত হয়েছে এবং নগরবাসী বিকেল থেকে শুরু করে রাত অবধি এই খাবারগুলো তারা বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে এবং ফুটপাতের পাশেও কিন্তু এই স্বাদ আস্বাদন করে থাকেন। এছাড়া রাজশাহীতে এখন পর্যন্ত
বিলাসী খাবার হিসেবে কিন্তু শীতের পিঠা, তারপরে পিঠাপুলির যে আয়োজন সেটিও করা হয়। আমরা এখন যে খানটিতে আছি এটি মূলত নগর থেকে একটু বাইরে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা শুরু এখান থেকে, এবং দেখতে পাচ্ছেন যে কুয়াশায় ঢাকা চারপাশ। সকালবেলা খুব একটা বেশি মানুষ না থাকলেও এই জায়গাগুলোতে আসলে বিকেলের দিক থেকে অনেকেই বেড়াতে আসেন এবং শীতের যে আমেজ সেটি নিতে আসেন, এবং পাশাপাশি ছুটির দিন হলে কিন্তু সেই জায়গাগুলো আরো বেশি ভরপুর থাকে। এবং কুয়াশা থাকার জন্য হয়তো জায়গাটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটি যদি একেবারে রৌদ্রোজ্জ্বল দিন হতো বা বিকেলের দিকে হতো তাহলে হয়তো বা আরো বেশি ভালো বোঝানো যেত। ফলে বলা যায় যে রাজশাহী অঞ্চলের যে খাবারগুলো, শীতের পিঠা থেকে শুরু করে পিঠাপুলি, সেই পিঠাপুলির স্বাদ রাজশাহীর পদে পদে সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু সকালে হওয়াতে আসলে খুব বেশি দেখানো যাচ্ছে না। আর নগরবাসী যেটি চান সেটি হচ্ছে যে শীতের যে আমেজ সেটি বিরাজ করুক সবার মাঝে, পাশাপাশি সহায়তার যে হাত সেটি যেন আমরা বাড়িয়ে দিই সবার কাছে। এরই মধ্যে বিভিন্ন সংগঠন কিন্তু শীত বস্ত্র থেকে শুরু করে শীতের কম্বল বিতরণ শুরু করেছেন। সকলেই সকলের পাশে দাঁড়াচ্ছেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ছিলাম রাজশাহীতে, আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি জানতে পারলাম যে সর্বশেষ তাপমাত্রা যেটি রেকর্ড করা হচ্ছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং রাজশাহীতে কিন্তু আসলে খাবারেরও একটি ভিন্ন রূপ দেখা যাচ্ছে। কালাই রুটি, পিঠেপুলির উৎসবে বিকেল হলেই মেতে উঠছে পুরো রাজশাহী বিভাগ। দর্শক, আমরা এখন চলে যাব দৈনিক পত্রিকাগুলোতে। আমরা সকাল 24 কিন্তু প্রতিদিনই আপনাদের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম জানিয়ে দিই, কেননা আমরা মনে করি যদি একটু সময় বের করে আমরা যদি দৈনিক পত্রিকাতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজেই দিনের তথ্যগুলো আমাদের হাতের মুঠোয় থাকে। আমার হাতে এই মুহূর্তে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। আমরা দেখব দৈনিক সমকালে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক সমকালে প্রথমেই যে সংবাদ শিরোনামটি রয়েছে, পাঠ্য বইয়ে বড় পরিবর্তন, প্রথিতযশা লেখকদের গদ্যপদ্যবাদ যুক্ত অন্যদের জীবনে গুরুত্ব পেয়েছে জাতীয় চার নেতার। 10ম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে 441 পাঠ্য বইয়ে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে আছে গুম, খুন, হাসিনার পলায়নও। শিক্ষার্থীদের হাতে বদলে যাওয়া বই। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে ডান পাশে, জাতীয় ঐকমত্য গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের। 4 উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক। 2 ধাপে 6 কমিশনের রিপোর্ট পর্যালোচনা। কমিশন প্রধান প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়। দ্বিতীয় ধাপের 5টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর এই বিষয়ে আলোচনা হবে। এবং পত্রিকার একদম ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, ঘোষণাপত্র নিয়ে কাল শুরু দেশব্যাপী জনসংযোগ। সরকারের পদক্ষেপ দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার। এবং একদম পত্রিকার নিচের দিকে বেশ গুরুত্ব সহকারে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ভাইরাসে কাবু নগরবাসী। 19 ভাইরাসের মধ্যে 11টির প্রকোপ রাজধানীতে। পুরনো ভাইরাসগুলো কয়েক বছর পর পর ফিরে আসে। ডায়রিয়ায় গত 1 বছরে 2 শতাধিক মানুষের মৃত্যু। করোনার মতোই ভয়াবহ হতে পারে নতুন ভাইরাসটি। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম দেখা যাচ্ছে, মামলা জঙ্গি তালিকা থেকে নাম প্রত্যাহার আবেদন জিয়ার। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক প্রথম আলোতে আজ কি কি সংবাদ শিরোনাম করা হয়েছে। প্রথমেই যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো। জুলাই হত্যাকাণ্ড, 62 জন নিহতের ঘটনায় করা 35টি মামলায় খুনি শনাক্ত করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মানুষ তো খুন হয়েছে, কারা খুনের সঙ্গে জড়িত সেটি শনাক্ত করা জরুরি। এই কাজের দায়িত্ব পুলিশের, এমনটাই মন্তব্য করেছেন আব্দুল মতিন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। দর্শক, পত্রিকার ডান পাশে একটি সংবাদ শিরোনাম দেখা যাচ্ছে, 5 সংস্কার কমিশনের প্রতিবেদন 15ই জানুয়ারি। 11 সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে 4 উপদেষ্টার বৈঠক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন 31 জানুয়ারি। এবং দর্শক, পত্রিকার নিচের দিকে আরও একটি সংবাদ শিরোনাম বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে, লক্ষণ রোটা ভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার। রমজানে অত্যাবশ্যকীয় 6 ভোগ্যপণ্য, রোজায় চাহিদা বাড়ে 6 পণ্যের।
ডলারের মূল্য বৃদ্ধিতে বাড়ছে আমদানি ব্যয়, প্রভাব পড়বে বাজারে। এবং পত্রিকার ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, প্রতিদিন মৃত্যুর মিছিল সড়কে, স্বল্প মূল্যের ফগ লাইট কিনতে অনীহা। এবং ঠিক মাঝখানে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, তারেকের বিরুদ্ধে অভিযোগ, চাঁদাবাজির মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন। এবং পত্রিকার আসলে দ্বিতীয় সারিতে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, ভরা মৌসুমেও বেড়েছে দাম, অস্বস্তিতে ক্রেতা। সিন্ডিকেটের কবজায় চাল, 1 মাসের ব্যবধানে দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি আমাদের চোখে পড়ছে, দেশে গ্যাস চাহিদার ঘাটতি 40%, চুলা জ্বলছে না বাসায়, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। এবং পত্রিকার ঠিক ডান পাশে একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, ভীষণ গুরুত্ব সহকারে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল। পত্রিকার ঠিক বাম পাশে একটি সংবাদ শিরোনাম রয়েছে, জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের সাক্ষাৎ। এবং ঠিক মাঝখানে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছেন জোবায়েরপন্থীরা। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজকে কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা, ব্যাংক ও নন ব্যাংক খাত। গত জুলাই নভেম্বরে সরকারের ঋণ গ্রহণের চিত্র, রাজস্ব আদায় কমায় ঋণের চাহিদা বেশি। গত অর্থ বছরের রাজস্ব বেড়েছিল 12.56%। চলতি অর্থ বছরের একই সময় বাড়েনি, বরং 1.03% কমেছে। ব্যাংক খাত থেকে 22,290 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 16.21%। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশে, জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ, শহীদ মিনারে গণ অধিকারের ফারুককে মারধর। এবং পত্রিকার ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রস্তুতি, সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে 4 উপদেষ্টার বৈঠক। 5 সংস্কার কমিশনের প্রতিবেদন 15ই জানুয়ারি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, সকাল 24-এর সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 24, আপনাদের সাথে আছে আমি অতসী সেন। দর্শক, ইংরেজিতে একটি কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যই কিন্তু সকল কিছুর মূল। সেক্ষেত্রে স্বাস্থ্যকে ঠিক রাখতে শরীরের প্রতি কিন্তু আমাদের যত্ন নিতেই হবে এবং শরীর চর্চা করতে হবে। শরীরের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি। এই শীতের সকালেও শরীর চর্চা নিয়ে আমরা জানবো। আমরা চলে যাব কুষ্টিয়াতে, সেখানে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, শুভ সকাল আপনাকে। যেমনটা দর্শকদের বলছিলাম যে শরীর চর্চা করা অত্যন্ত জরুরি, এবং কুষ্টিয়াতে শরীর চর্চার কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। অতসী, আসলে শরীরের প্রতি কিন্তু যত্নশীল থাকা উচিত প্রত্যেকটা মানুষের। সেটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। কুষ্টিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, ভোরের পাখি সংগঠন। তারা প্রতিনিয়ত কুষ্টিয়া পৌর চত্বরে তারা কয়েকশো সদস্য তারা এই শরীর চর্চা, নিয়মিত শরীর চর্চা করে থাকেন। এখন তীব্র শীত কিন্তু বইছে কুষ্টিয়ার উপর দিয়ে। এই শীত উপেক্ষা করেই তারা তাদের যে শরীর চর্চা, তারা শরীরকে ঠিক রাখার জন্য সেই শরীর চর্চা কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা সেটাই দর্শকদের দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে। দেখছি যে এখানে একটা সুশৃঙ্খলভাবে ভোরের পাখির যারা সদস্য রয়েছেন তারা একই ট্রাউজার অর্থাৎ একই ড্রেস পরে তারা সুশৃঙ্খলভাবে তারা এই পৌরসভার যে বিজয় উল্লাস চত্বর, এই চত্বরের সামনে তারা সমবেত হয়ে থাকেন। এতে তারা
আমরা একটু অতসী এই কিভাবে এবং কেন কি উদ্দেশ্যে তারা এই শরীর চর্চা করে থাকেন সেটি একটু দেখানোর চেষ্টা করব দর্শকদের। এই ভোরের পাখি সংগঠনের যিনি সভাপতি হচ্ছে সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদা, তার কাছে একটু জানতে চাইবো কি উদ্দেশ্যে আপনারা এই শরীর চর্চা করেন। শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করি যাতে সুস্থ থাকা যায়। এখানে বয়সের কোনো ব্যাপার নেই, আমরা 70 আপের অনেকেই আসি এবং ইয়াংও অনেকে আসে, সবাই মিলে আমরা কিন্তু রেগুলার ব্যায়াম করি। 2009 সাল থেকে কিন্তু আমরা এই ভোরের পাখির এই সংগঠনটা শুরু করেছি। তারপর থেকে আর আমরা প্রতিদিন। ধন্যবাদ। আসলে অতসী এই সিনিয়র সদস্য অর্থাৎ ভোরের পাখি সংগঠনের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু এই সংগঠন কি 2009 সালের পর থেকে কিন্তু এই তাদের যে শরীরচর্চার যে কার্যক্রম সেটি তারা করে যাচ্ছে, নিয়মিতই করে যাচ্ছেন। অতসী। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম কুষ্টিয়াতে, আমরা সেখানে শরীর চর্চা নিয়ে একটি আসলে আমরা লাইভে যুক্ত ছিলাম এবং ভোরের পাখি নামের একটি সংগঠন 2009 সাল থেকে শরীর চর্চা করছেন একদম নিয়ম মাফিকভাবে এবং আমরা আসলে এটি আশা করি যে আমরা শরীরের প্রতি আরও যত্নশীল হই। দর্শক, আজ 5ই জানুয়ারি, আজকের এই দিনে দর্শক আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা দেখে নেব আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1846 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান দার্শনিক, সাহিত্যিক এবং শিক্ষক রুডলফ ক্রিস্টফ অয়কেন। তাকে 1908 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে নোবেল কমিটি থেকে উল্লেখ করা হয়েছে তার সত্য অনুসন্ধানের ঐকান্তিক প্রচেষ্টা, চিন্তা করার অপ্রতিরোধ্য ক্ষমতা, বিভিন্ন স্তরে দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের যোগ্যতা। 1938 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। তার ছড়াগুলো বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শানিত কিন্তু কোমল শব্দে লেখা। তিনি বাংলা সাহিত্যের ছড়া ভাণ্ডার। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্ন মাত্রা দেন। প্রায় 60 বছর ধরে শুধু ছড়া লিখে ছড়ার রাজ, ছড়া শিল্পী, ছড়া সম্রাট ইত্যাদি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। 1941 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাপানি চলচ্চিত্র নির্মাতা হায়াও মিয়াজাকি। তিনি একাধারে জাপানি অ্যানিমেটর, চলচ্চিত্র নির্মাতা এবং মাঙ্গা শিল্পী। মিয়াজাকি জাপানের অন্যতম সেরা অ্যানিমেশন পরিচালক। তার চলচ্চিত্রে বিনোদনমূলক প্লট, আকর্ষক চরিত্র এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলি তাকে সমালোচকদের কাছ থেকে আন্তর্জাতিক খ্যাতি এবং সেই সাথে জাপানের মধ্যে জনসাধারণের স্বীকৃতি দিয়েছে। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি 2টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2007 সালে রোমান্স কিং শাহরুখ খানের সাথে ওম শান্তি ওম সিনেমার মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক হয়। দর্শক, দেখছিলাম আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলি এবং দেখতে দেখতে আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজ এ পর্যন্তই। সকাল 24 আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।